প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা প্রাণীবিদ্যার ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, রায়চনতন্ত্র নিয়ে। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস এবং মূলত শেষ ক্লাসই বলা যায়। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক জীববিজ্ঞান, বিমানবন্দর মুন্সি ফারুক আহমেদ কলেজ, রাজাপাড়া, মহানগর, কুমিল্লা। আমরা রায়চনতন্ত্র নিয়ে আলোচনা করেছি আমাদের কিডনির বিভিন্ন গঠন নিয়ে, আলোচনা করেছি এদের ফিল্টার নিয়ে, এবং কিডনি সুস্থ থাকলে আমরা সুস্থ, কিডনি বিপন্ন হলে আমাদের জীবন বিপন্ন। তাই আমাদেরকে অবশ্যই কিডনিকে সুস্থ রাখতে হবে। আর সেই সুস্থ রাখার জন্য আমাদেরকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে, এবং কি কি কারণে আমাদের এই কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এবং কি কি পদক্ষেপের মাধ্যমে আমরা এই কিডনিকে সুস্থ রাখতে পারি, সে নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করব। আমরা চিত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একজোড়া কিডনি, এবং এই একজোড়া কিডনি যে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সিস্ট, অর্থাৎ পানিপূর্ণ সিস্টে ভরে গেছে কিডনিটা। এবং অসুস্থ কিডনি দেখতে এরকম হয়ে থাকে, এবং কিডনি যখন অসুস্থ হয়ে যায় তখন আমাদের শরীরে জ্বর আসতে পারে, আমাদের পেইন হতে পারে, এবং এই পেইনটাকে আমরা বলে থাকি ব্যাক পেইন। যদিও আমাদের এই পেইনটা হয়ে থাকে এক পাশে, অর্থাৎ কিডনি পেইন যদি হয় তাহলে সেটা হবে এক পাশে। যদি কিডনি নষ্ট হয়ে যদি পেইন হয় তাহলে সেটা হবে এক পাশে, সম্পূর্ণ অংশে না। ব্যাক পেইন অর্থাৎ পিঠের সম্পূর্ণ অংশ নিয়ে এই ব্যথা হবে না, ব্যথা হবে কিডনির পাশে এবং এক পাশে এই ব্যথা অনুভূত হবে। তাহলে এই আলোচনায় আমরা চলে আসি। আমাদের আজকের আলোচনা হচ্ছে বৃক্কের তাৎক্ষণিক বিকল, লক্ষণ এবং করণীয়। বৃক্কের তাৎক্ষণিক বিকল, লক্ষণ এবং করণীয়। কেন বৃক্ক আমাদের তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়, এবং এই বন্ধ হয়ে গেলে কি কি লক্ষণ দেখা দিতে পারে, এবং এই সম্বন্ধে এই ব্যাপারে আমরা কি কি করতে পারি, এবং এটার প্রতিকারের জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তাহলে প্রথমে আমরা চলে আসি যে কিডনি ফেলিউর কি। মূলত কিডনি ফেলিউরটা কি? কিডনি ফেলিউরটা হচ্ছে আমাদের যে গ্লোমেরুলাস রয়েছে, অর্থাৎ বমেন্স ক্যাপসুলের ভিতরে যে গ্লোমেরুলাস রয়েছে সেটা কি করে, পরিশ্রুত করে, রক্তকে পরিশ্রুত করে বর্জ্যকে সরিয়ে দেয়, মূত্র হিসাবে বের করে দেয়। যদি এই পরিস্রাবন ক্ষমতাটা আমাদের বৃক্ক হারিয়ে ফেলে তাহলে সেটা হয়ে যায় কিডনি ফেলিউর। সেটা যে কোনো কারণেই হতে পারে, এটা বয়সের কারণেও হতে পারে, এটা সংক্রমণের কারণেও হতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে বৃক্কের কার্যকারিতা, বিশেষ করে গ্লোমেরুলাসের রক্ত ফিল্টারিং ক্ষমতা কমে যায়। তবে রোগাক্রান্ত হওয়ার কারণেও বৃক্কের কার্যক্ষমতা কমে যাওয়াকেই কিডনি বিকল বলা হয়ে থাকে। এখন আমাদের কথা হচ্ছে যে হঠাৎ বন্ধ হয়ে যায়, অর্থাৎ তাৎক্ষণিক ফেলিউর সেটা বলতে আমরা মূলত কি বুঝি, সেটা বুঝি আমাদের যখন আমি একজন সুস্থ মানুষ, হঠাৎ করে আমার কিডনি বন্ধ হয়ে গেল, মূত্র উৎপাদন বন্ধ হয়ে গেল। অর্থাৎ সুস্থ অবস্থায় যদি 48 ঘন্টার ভিতরে মূত্র উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলেই তাকে বলা হবে কিডনি বিকল। আর যদি তাৎক্ষণিকভাবে কিডনি বিকল হয়ে যায় তাহলে কি হয়, মূত্র উৎপাদন ক্ষমতা কমে যায়, সেই সাথে কি হয়, আমাদের রক্তে যে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। একজন সুস্থ মানুষের হঠাৎ করে 48 ঘন্টার ভিতরে বৃক্কের কার্যক্রম কমে গেলে অথবা বন্ধ হয়ে গেলে তাকে বৃক্কের তাৎক্ষণিক বিকল বলা হয়ে থাকে। বৃক্কের তাৎক্ষণিক বিকলের ফলে কি হয়, মূত্রের পরিমাণ কমে যায় এবং রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এই যে মূত্রের ভিতরে যে অস্বাভাবিকভাবে এগুলি বৃদ্ধি পেয়ে আমাদের কিডনি কি হলো, বিকল হয়ে গেল। এর কারণ কি? এর বিভিন্ন কারণ রয়েছে। আমরা এখন আসি এর কারণগুলি কি। এই কারণগুলিকে আমরা এখানে তিনটা ভাগে বিভক্ত করে নিয়েছি। প্রথম হিসাবে আমরা দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের বৃক্কের ভিতরে রক্ত প্রবাহটা আছে সেটা যদি কমে যায়। বৃক্কের ভিতরে রক্ত প্রবাহ কেমন কমে যায়,
কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি রক্তক্ষরণ হয় তাহলে বৃক্কের ভিতরে রক্ত প্রবাহ কমে যেতে পারে। যদি আমার হার্ট ফেলিউর হয় তাহলে বৃক্কের রক্ত প্রবাহ কমে যেতে পারে। যদি লিভার ফেলিউর হয় তাহলেও বৃক্কের রক্ত প্রবাহ কমে যেতে পারে। সংক্রমণের কারণে, অ্যালার্জির কারণেও রক্ত প্রবাহ কমে যেতে পারে। এই রক্ত প্রবাহ যদি কমে যায় তাহলে কি হয়, মূত্র উৎপাদন ব্যাহত হয়, বৃক্কের কাজ ব্যাহত হয়, ফলে মূত্র কম উৎপাদিত হয় এবং মূত্র বিকল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে আসলে আমরা দেখি ডায়রিয়া, রক্তপাত, হার্ট ফেলিউর, লিভার ফেলিউর, তীব্র সংক্রমণ, অ্যালার্জির প্রতিক্রিয়া, মারাত্মকভাবে পুড়ে যাওয়া, তীব্র পানি শূন্যতা ইত্যাদির কারণে রক্তের প্রবাহ হ্রাস পাওয়ায় বৃক্ক সুস্থ থাকলেও পরিশোধনযোগ্য পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না। ফলে কি হয়, পরিমিত পরিমাণ মূত্র উৎপন্ন হতে পারে না। তাই পরিমিত পরিমাণ মূত্র উৎপন্ন হতে না পারলে আমাদের কিডনি ফেলিউর হয়ে যায়। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হিসেবে আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে নিঃসরণ, অর্থাৎ প্রস্রাব নিঃসরণে যদি বাধাগ্রস্ত হয়। যেমন মনে করো যে আমার কিডনিতে পাথর হলো, তাহলে প্রস্রাব নিঃসরণে বাধাগ্রস্ত হবে। আমার মূত্রনালীতে পাথর হলো, তাহলে প্রস্রাব নিঃসরণে বাধাগ্রস্ত হবে। আমার প্রোস্টেট গ্ল্যান্ড আছে, প্রোস্টেট গ্ল্যান্ড যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে মূত্র নিষ্কাশনে বাধাপ্রাপ্ত হবে। যদি উদরের ক্যান্সার হয়, অথবা শ্রোণীতে যদি ক্যান্সার হয়, অথবা বৃক্কনালীতে যদি ক্যান্সার দেখা দেয়, তাহলেও মূত্র নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়ে যায় এবং ফলে কি হয়, বৃক্ক সঠিক পরিমাণে মূত্র উৎপাদন করতে পারে না এবং আমাদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা কিডনি বিকল হয়ে যায়। মূত্র নিঃসরণে বাধাগ্রস্ততা, ইউরিন ব্লকেজ টু ইন কিডনি, বৃক্কে পাথর, মূত্রনালীতে পাথর, টিউমার বা জন্মগত ত্রুটি, পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, মূত্রনালীতে ক্যান্সার, উদর এবং শ্রোণীদেশীয় ক্যান্সার ইত্যাদি হলে বৃক্ক মূত্র উৎপাদনের সক্ষমতা হারায় এবং কি হয়, মূত্র বৃক্ক থেকে মূত্রথলিতে পৌঁছতে পারে না। যদি পৌঁছতে না পারে তাহলে কি হবে, তাহলে আমাদের কিডনি বিকল হয়ে যাবে। আরেকটা হচ্ছে কিডনির ক্ষতিগ্রস্ত কিডনি। ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভাবে হতে পারে, যেমন ঔষধের বিষক্রিয়ার কারণে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। হঠাৎ করে কিডনি ফেলিউর হয়ে গেলে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি কোনো সংক্রমণ হয় তাহলেও আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব কারণেও বৃক্কের কার্যকারিতা ব্যাহত হয়। আর বৃক্কের কার্যকারিতা ব্যাহত হলে আমাদের কি হয়, পরিশ্রুত হওয়া হয় না, বর্জ্য পরিশ্রুত হয় না, সেই সাথে আমাদের মূত্র উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হয় এবং কিডনি বিকলের সম্ভাবনা থেকে যায়। হঠাৎ বৃক্ক প্রবাহ, অর্থাৎ ক্ষতিগ্রস্ত বৃক্ক, হঠাৎ বৃক্ক প্রবাহ, ঔষধের বিষক্রিয়া, বৃক্ক সংক্রমণ, বৃক্কীয় নালিকার প্রদাহ, বৃক্কীয় নালীতে রক্ত জমাট বাঁধা ইত্যাদির কারণে বৃক্ক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ফলে পরিমিত পরিমাণ মূত্র উৎপাদন হতে পারে না। তাই না পারার কারণে আমাদের কিডনি বিকলের সম্ভাবনা থেকে যায়। এই যে আমাদের কিডনি বিকলের সম্ভাবনাগুলো থেকে যায় বা আমাদের যে এই সমস্যাগুলোর কারণে কিডনি বিকল হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারবো? এর বেশ কিছু কি লক্ষণ রয়ে গেছে। তাহলে আমরা এখন দেখব যে কি কি লক্ষণের কারণে, কি লক্ষণগুলো প্রকাশ পেলে আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনি বিকল হচ্ছে বা হয়ে গেছে। এখন এই লক্ষণগুলোর ক্ষেত্রে আমরা এগুলিকে ভাগ করে নিয়েছি, অর্থাৎ আমাদের যে রক্তের উপাদান আছে, বিশেষ করে রক্তের উপাদানের উপর নির্ভর করে আমরা এগুলিকে ভাগ করে নিয়েছি। যেমন আমাদের যে রক্তের উপাদানের যেমন ইউরিয়া রয়েছে, যদি রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে? যদি ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় আমাদের বমি বমি ভাব হবে, আমাদের ডায়রিয়া হতে পারে, পানি শূন্যতা হতে পারে, বা রাত্রে বারবার প্রস্রাবে করতে যেতে পারি, অনেকক্ষণ যাবৎ প্রস্রাবের জন্য বসে থাকলাম, অল্প পরিমাণ প্রস্রাব হলো, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, তারপরে আবার প্রস্রাব ধরে আছে কিন্তু হচ্ছে না, সেজন্য আমাকে কি জোরপূর্বক আমি প্রস্রাব করলাম, এটাও একটা লক্ষণ। তাহলে আসো দেখি, ইউরিয়ার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে বমি বমি ভাব, ডায়রিয়া, পানি শূন্যতা, রাতে বারবার প্রস্রাব করতে যাওয়া, মূত্র ত্যাগ করা, আবার বারবার অনেক পরিমাণ অথবা অনেকক্ষণ যাবৎ অল্প পরিমাণ মূত্র ত্যাগ করা, মূত্রের সাথে রক্ত যাওয়া এবং জোরপূর্বক
মূত্র ত্যাগ করা, এগুলি হচ্ছে ইউরিয়ার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এই ধরনের লক্ষণগুলো দেখা দেবে। যদি ফসফেটের পরিমাণ বেড়ে যায়, আমাদের রক্তে যদি ফসফেটের পরিমাণ বেড়ে যায় তাহলে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে? আমাদের অস্থিরতা দেখা দিতে পারে, শরীরে চুলকানি হতে পারে, তারপরে আমাদের যে অস্থিগুলি রয়েছে সেই অস্থিগুলি যে জোড়া লাগতে দেরি হতে পারে। এগুলি হচ্ছে মূলত ফসফেটের কারণে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। কি? চুলকানি, অস্থিরতা, তারপরে ভাঙা অস্থি, জোড়া লাগে না, তারপরে হচ্ছে আমাদের পেশি আছে যে এই পেশির খিঁচুনি হতে পারে ফসফেটের কারণে। যদি পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে? পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেলে অসাড়তা, পেশির অসাড়তা দেখা দেবে। পেশির অসাড়তার সাথে সাথে আরেকটা জিনিস হবে, সেটা হলো আমাদের হৃদস্পন্দন, অস্বাভাবিক হৃদস্পন্দন হবে যদি আমাদের পটাশিয়ামের অভাব দেখা দেয়। রক্তে যদি তরলের পরিমাণ বেড়ে যায়, রক্তে বেড়ে যায় তাহলে কি হবে? রক্তে তরলের পরিমাণ বেড়ে গেলে হাতের পায়ের পাতা এগুলি ফুলে যায়। আমরা বলি এগুলিতে পানি আসে, পানি আসলে এগুলি কি হয়? ফুলে যায়, ফুসফুসে এসে পানি জমে, শ্বাসকষ্টে সমস্যার সৃষ্টি হয়। রক্তে তরলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে হাত ও পায়ের পাতা, পা, গোড়ালি, মুখমণ্ডল ইত্যাদি ফুলে যায় এবং ফুসফুসে পানি আসার কারণে ঘন ঘন শ্বাস নিতে হয়। আমরা কিছুক্ষণ আগে একটা চিত্র দেখেছিলাম প্রথমেই, সেটা হচ্ছে যে সিস্ট, আমরা বলেছি যে বৃক্কে যদি পানিপূর্ণ সিস্ট হয় তাহলে কি হবে? ক্লান্তি আসবে, অবসন্নতা আসবে, আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে, আমাদের মনোযোগের অভাব হবে, আমাদের ঘুম ভাব হবে, শরীরে তো ক্লান্তি আসবেই, এছাড়াও কম রক্তচাপ হয়ে থাকে। যদি বৃক্ক বিকল হয়ে যায় তাহলে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে সেই লোহিত রক্তকণিকার উৎপাদন ব্যাহত হয়। যদি লোহিত রক্তকণিকার উৎপাদন ব্যাহত হয় তাহলে কি হয়? লোহিত রক্তকণিকার উৎপাদন ব্যাহত হলে আমাদের রক্ত শূন্যতা দেখা দেয়, যাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। এছাড়াও বৃক্ক বিকলের ফলে আমরা বলেছি আমাদের পেইন হয়। কি পেইন হয়? ব্যাক পেইন হয়, যাকে আমরা কিডনি পেইন বলে থাকি। এছাড়াও বৃক্ক বিকল হলে তরলের উৎপাদন কমে যায়। তরলের উৎপাদন যদি কমে যায় তাহলে আমাদের উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই যে প্রবলেমগুলি রয়েছে, এই প্রবলেমগুলির জন্য আমাদের তো কিছু করতে হবে। বেঁচে থাকতে হলে আমাদেরকে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। আর সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? তাহলে আমরা এখন চলে আসি যে বৃক্ক যদি বিকল হয়ে যায় তাহলে আমাদের করণীয়গুলি কি। প্রথমে আমাদের যেটা করণীয় সেটা কি? প্রথমে আমাকে যেতে হবে ডাক্তারের নিকট যেতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসক, অর্থাৎ এই রোগের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকটে আমাকে যেতে হবে এবং তাকেই দেখাতে হবে। তা না হলে অন্য রোগ হলে অন্য ডাক্তারের কাছে যেতে পারি, সেখান থেকে উনি সিমটম দেখে আবার ইউরোলজিস্টের কাছে আমাকে রেফার করবেন। আমাদের যে খাদ্য আমরা খেয়ে থাকি সেই খাদ্যতে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। যেমন প্রোটিন জাতীয় খাদ্য একটু কম খেতে হবে, লবণ কম খেতে হবে এবং বেশি পটাশিয়াম যুক্ত খাবার খাওয়া যাবে না। এবং কম পটাশিয়াম যুক্ত খাবার রয়েছে যেমন কমলা, মাশরুম, এগুলি কম পটাশিয়াম যুক্ত খাবার, সেগুলো খেতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং দিনে 3 থেকে 4 লিটার পানি অবশ্যই আমাদেরকে খেতে হবে। যদি আমাদের ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওষুধ খেতে হবে। যদি আমাদের উচ্চ রক্তচাপ থাকে তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ খেতে হবে। এইগুলি তো করতেই হবে। কিন্তু কিডনি যে বিকল হয়ে গেল, এই যে বিকল হওয়ার ফলে যে আমার যে গ্লোমেরুলাসের যে কার্য বন্ধ হয়ে গেল এবং বর্জ্য যে আমার নিষ্কাশন হচ্ছে না এবং বিষাক্ত রক্ত বর্জ্য নিষ্কাশন হওয়ার না কারণে রক্ত পরিশ্রুত হওয়ার না কারণে যে আবার বিষাক্ত রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে, সেই বিষাক্ত রক্ত থেকে তো আমাকে মুক্তি পেতে হবে। তা না হলে জীবন খুব তাড়াতাড়ি চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাকে কি করতে হবে? সেই বর্জ্য নিষ্কাশনের জন্য আমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটার নাম হচ্ছে ডায়ালাইসিস। সেই ডায়ালাইসিসটা 2 ধরনের, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর একটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস। 2 ধরনের ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিসটা কোনটা? হিমোডায়ালাইসিসটা হচ্ছে পাম্পের মাধ্যমে আমার ধমনী থেকে রক্ত বের করে নিয়ে আমার যে কিডনি আছে সেই কিডনির পরিবেশ
তৈরি করা একটা মেশিন, সেই মেশিনের ভিতর দিয়ে আমার রক্তটাকে প্রবাহিত করা হবে এবং সেই মেশিনের মাধ্যমে কি হবে, রক্তটা পরিশ্রুত হবে, পরিশ্রুত হয়ে বর্জ্যটা চলে যাবে, বর্জ্যটা চলে যেয়ে পরিশ্রুত রক্তটা আমার শিরার মধ্যে দিয়ে আমার শরীরে প্রবেশ করা হবে, আর সেটাকে বলা হয় হিমোডায়ালাইসিস। এবার আমরা দেখি, রক্তকে পাম্প করে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণের উদ্দেশ্যে কৃত্রিম বৃক্কের মাধ্যমে রক্ত পরিশ্রুত করে পুনরায় দেহে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে হিমোডায়ালাইসিস বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে একটা যন্ত্র লাগবে, যন্ত্রপাতি ডায়ালাইজিং দ্রবণ লাগবে, যেটার ভিতরে কি হবে, পরিশ্রুত হবে, সেই ডায়ালাইজিং দ্রবণটা দ্বারাই রক্তটা পরিশ্রুত হবে, আর থাকবে ডায়ালাইজিং টিউব থাকবে। তাহলে এটা কিভাবে কাজ করে আমরা দেখি, একটু খেয়াল করি। আমরা যদি চিত্র দিকে খেয়াল করি তাহলে আমরা জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবো। আমরা একটু চিত্র দিকে খেয়াল করি। আমাদের শরীরের নিম্ন প্রান্ত, বিশেষ করে হাতও হতে পারে, সেটা পাও হতে পারে। প্রথমে একটা ফাঁপা ক্যাথেটার নির্মিত, এটাকে বলা হয় ফাঁপা সুচ, ক্যাথেটার যুক্ত ফাঁপা সুচ বলা হয়ে থাকে। একটা ফাঁপা সুচ আমাদের ধমনীতে প্রথমে সেট করতে হবে। ধমনীতে না সেট করার পরে এটার পিছনের প্রান্ত এটা যুক্ত হবে যে ফিল্টার, ডায়ালাইজার যে ফিল্টারের যে টিউবটা আছে, এই টিউবটাতে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে এর একটা অপর আরেকটা প্রান্ত আছে, সেই প্রান্তটাও ক্যাথেটার যুক্ত ফাঁপা সুইচ দিয়ে প্রবেশ করানো হবে। কোথায়? আমাদের শিরার ভিতরে প্রবেশ করানো হবে। অর্থাৎ ফাঁপা ক্যাথেটার যুক্ত বা ফাঁপা ক্যাথেটার নামক সুচটা আমার ধমনীতে প্রথমে প্রবেশ করিয়ে এটার পিছনের প্রান্তকে সংযুক্ত করা হবে। কোথায় সংযুক্ত করা হবে? ডায়ালাইসিস ফিল্টার বা টিউবের সাথে সংযুক্ত করা হবে, এবং এর অপর প্রান্ত আরেকটা ফাঁপা সুচ, ক্যাথেটার যুক্ত ফাঁপা সুচ আমার শিরায় সংযুক্ত করা হবে। এর ভিতরে রয়ে গেছে, ডায়ালাইজারের ভিতরে রয়ে গেছে, এখানে একটা পরিবেশ আছে, এখানে একটা পরিবেশ আছে, এখানে মেমব্রেন রয়ে গেছে, অনেকগুলি ঝিলি রয়ে গেছে, টিউবের ভিতরে অনেকগুলি ঝিলি রয়ে গেছে এবং ঝিলির ভিতরে অনেক ছিদ্র রয়ে গেছে। এই ছিদ্র দিয়ে সাধারণত পানি এবং অতি ক্ষুদ্র অণুই ব্যাপিত হতে পারে, কিন্তু বড় কণিকা, বিশেষ করে রক্তকণিকা এবং প্রোটিন এগুলিতে ব্যাপিত হতে পারে না। এবং এই ডায়ালাইসিসটা যখন আমাদের এই ধমনী থেকে পাম্প করে রক্ত যখন নিয়ে যাওয়া হয় মেশিনের ভিতরে, তখন আমাদের এখানে ডায়ালাইসেট আছে। এই ডায়ালাইসেটের ভিতরে রয়েছে নির্দিষ্ট তাপমাত্রা, রয়েছে নির্দিষ্ট বাফারিং, রয়েছে নির্দিষ্ট আয়ন সমূহ, এবং এই আয়ন সমূহ এই ডায়ালাইজারের ভিতরে প্রবেশ করে এবং রক্তের সাথে কি হয়, বিনিময় করে। কিসের বিনিময় করে? অপদ্রব্যগুলি। অপদ্রব্যগুলি কি হয়? পরিশ্রুত হয়, পরিশ্রুত হয়ে ওয়াস্ট হিসাবে বাইরে বেরিয়ে যায়, এবং যে পরিশ্রুত রক্তটা রয়েছে সেই পরিশ্রুত রক্তটা কি হয়, পিছনের যে টিউবের পিছনে লাগানো যেই নলটা রয়েছে সেই নলের মাধ্যমে বা ক্যাথেটার ফাঁপা সুইচ বলা হয়, এটার মাধ্যমে, শিরার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে থাকে। তাহলে আসো আমরা প্রথমে এটা দেখি। প্রথমে কি করা হয়? রোগীর বাহুর নিম্ন প্রান্ত বা পায়ের ধমনীর ভিতরে ক্যাথেটার নামক ফাঁপা নলাকার সুচ প্রবেশ করানো হয়। প্রথমে এটা প্রবেশ করানো হলো। প্রবেশ করানোর পরে কি হলো? ক্যাথেটারের পিছন দিকটা ডায়ালাইসিস টিউবের প্রান্তের সাথে যুক্ত থাকে, এবং কি করা হয়? টিউবের অন্য প্রান্ত আরেকটা ক্যাথেটারের মাধ্যমে বাহু বা পায়ের সাথে যুক্ত করা হয়ে থাকে। পরবর্তীতে এখানে কি রয়েছে? পাম্প যন্ত্র রয়েছে। এই পাম্প যন্ত্রের মাধ্যমে ধমনী থেকে রক্ত বের করে দিয়ে পরিশ্রুত করার মাধ্যমে শিরার মাধ্যমে রক্ত প্রেরণ করা হয়ে থাকে। তবে এখানে রক্ত ধীরে ধীরে কি হয়? কিডনি মেশিনের ভিতরে প্রবেশ করে। কোথায়? ডায়ালাইসিস টিউবের ভিতরে এসে দিয়ে প্রবাহিত হয়। এই ডায়ালাইসিস টিউবটা কি আংশিক ব্যাধ এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পানি এবং অতি ক্ষুদ্র অণু ব্যাপিত হতে পারে, কিন্তু প্রোটিন এবং রক্তকণিকা ব্যাপিত হতে পারে না। ডায়ালাইসিস টিউবটি আংশিকভাবে ঝিল্লি নির্মিত হওয়ার কারণে ব্যাপন প্রক্রিয়ায় অতি ক্ষুদ্র অণু ও পানি
ব্যাপিত হইতে পারে, কিন্তু আমরা আগেই বলে নিয়েছি যে প্রোটিন অণু এবং রক্তকণিকা ব্যাপিত হতে পারে না। এটা হচ্ছে বড় আকারের চিত্র দিয়ে এটা বোঝানোর জন্য এটা দিয়েছি। আমাদের এখানে যে একটা ওই চিত্রে দেখতে পেয়েছ, এবং এখানে থাকে ডায়ালাসাইট। ডায়ালাসাইটের ভিতরে কি থাকে, উপাদানগুলো কি কি থাকে? এখানে আয়নিক তাপমাত্রা থাকে, সঠিক তাপমাত্রা ভারসাম্য থাকে। সঠিক ভারসাম্য হিসাবে কি কি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির আয়ন থাকে, এবং অতিরিক্ত পুষ্টি থাকে, এছাড়াও গ্লুকোজ থাকে, সঠিক পিএইচ থাকে, এবং বাফারিং থাকে। রক্ত যখন পাম্পের মাধ্যমে ধমনী দিয়ে ডায়ালাইজার টিউবের ভিতরে প্রবেশ করানো হলো, তখন এখান থেকে যে ডায়ালাসাইটের যে দ্রবণটা আছে, এই দ্রবণটা ডায়ালাসাইটের এই দ্রবণটা কি করে এখান থেকে এই ডায়ালাইজারের ভিতরে প্রবেশ করে। ডায়ালাইজারের ভিতরে প্রবেশ করে কি করে? এটা আমার রক্তকে পরিশ্রুত করে। এই ডায়ালাইজারের ভিতরে যে প্রবেশ করে, এখানে কি রয়েছে? অনেক মেমব্রেন রয়েছে। এখানে অনেক মেমব্রেন রয়েছে। এই মেমব্রেনের মধ্যে কি আছে? টিনি হোল, অনেক ছোট ছোট ছিদ্র আছে, যার ভিতর দিয়ে কি ওয়াস্ট ক্যান মুভ, শুধুমাত্র মুভ আউট অফ, শুধুমাত্র বর্জ্যগুলি এটার ভিতর দিয়ে ব্যাপিত হইতে পারে, কিন্তু প্রয়োজনীয় ইম্পর্টেন্ট থিংস, প্রোটিন অ্যান্ড ব্লাড সেল এটার ভিতরে থেকে যায়, অর্থাৎ ঝিল্লির ভিতরে থেকে যায়। এবং অপদ্রব্যগুলো কি হয়? পরবর্তীতে অপসারিত হয়। তখন আমরা এটাকে ডার্টি ফ্লুইড বলে থাকি, এবং অর্থাৎ ডায়ালাইসিসটা কি হয়ে যায়? ডার্টি হয়ে যায়। তখন এই ডার্টি সেটটা কি হয়? এই দিয়ে ড্রেনের মাধ্যমে বেরিয়ে যায়, বেরিয়ে আমাদেরকে পরিশ্রুত করে থাকে। এবং যেই পরিশ্রুত দ্রবণটা, অর্থাৎ যেই রক্তটা থেকে যায়, সেই পরিশ্রুত রক্তটা এখান দিয়ে নিচের যে টিউবেরটা রয়েছে, টিউবের নিচে দিয়ে যে নলটা রয়েছে, অর্থাৎ ক্যাথেটারটা রয়েছে, এই ক্যাথেটারের মাধ্যমে আমাদের শিরার মাধ্যমে সারা শরীরে প্রবাহিত হয়। রক্তের অবাঞ্ছিত বস্তু, বিশেষ করে ইউরিয়া, অতিরিক্ত সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি অপসারিত হয়, এবং রক্তের প্রয়োজনীয় অংশ এখানে থেকে যায়। এবং এখানে কি হয়? অসমো রেগুলেশন ঘটে মেশিনের ভিতরটা। এই মেশিনের ভিতরটাতে কি হয়? অসমো রেগুলেশন ঘটে, ওই পরিবেশে এখানে তৈরি করা হয়েছে, এবং স্বয়ংক্রিয়ভাবে অসমো রেগুলেশন এখানে সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ রোগীর যদি রক্তের ঘনত্ব, যদি অবিশ্রবণিক ঘনত্ব যদি বেশি থাকে, তাহলে পানি যোগ হবে। যদি অবিশ্রবণিক ঘনত্ব কম হয়, তাহলে পানি ত্যাগ হবে বা বের হয়ে যাবে। কিডনি মেশিন স্বয়ংক্রিয়ভাবে অসমো রেগুলেশন অব্যাহত থাকে, কারণ হচ্ছে এখানে কি রোগীর রক্তের অবিশ্রবণিক ঘনত্ব অনুযায়ী রক্তে পানি প্রবেশ করে বা পানি বের হয়ে যায়। এভাবে রক্ত পরিশ্রুত হয়ে টিউবের অন্য প্রান্ত দিয়ে শিরার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। তবে এখানে একটা বুদবুদ মেশিন থাকে, অর্থাৎ রক্তে যদি বুদবুদ হয়, মেশিনের মাধ্যমে বুদবুদটা সরিয়ে দেওয়া হয়। রক্ত কিডনি মেশিন থেকে টিউবের মাধ্যমে বের হয়ে শিরার দিকে প্রবাহিত হওয়ার সময় রক্ত যাতে কোনো বুদবুদ না থাকে এবং বুদবুদ সৃষ্টি না হয়, সেই জন্য এখানে একটা বুদবুদ ফাঁদ থাকে, এবং এই বুদবুদ ফাঁদের মাধ্যমে বুদবুদটা অপসারণ করে দেওয়া হয়। এটাই হচ্ছে মূলত আমাদের হিমোডায়ালাইসিস প্রক্রিয়া। এই হিমোডায়ালাইসিস প্রক্রিয়ায় ঠিক এইভাবেই যেভাবে আমরা বর্ণনা করলাম, এটাকে ক্লাসটাকে আবার দেখবে এবং বইটাকে একটু ভালো করে পড়বে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই হিমোডায়ালাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য কিভাবে নিষ্কাশিত হয়ে পরিশ্রুত দ্রবণটা, আমাদের পরিশ্রুত রক্তটা, আমাদের বিশুদ্ধ রক্তটা আমাদের শরীরে প্রবাহিত হয়। এটা গেল একটা। আরেকটা আমরা বলেছিলাম যে দুই ধরনের ডায়ালাইসিস, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস, আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। যে পেরিটোনিয়াল যে ডায়ালাইসিসটা আছে, সেই যে ডায়ালাইসিসটা, অর্থাৎ এখানে কৃত্রিম ঝিল্লি ব্যবহার করা হয়েছে, টিউবের ভিতরে মেমব্রেন ব্যবহার করা হয়েছে, কৃত্রিম ঝিল্লি ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে কৃত্রিম ঝিল্লি ব্যবহার করা হয় না। অর্থাৎ আমাদের যে পেরিটোনিয়াল পর্দাটা রয়েছে, এই পেরিটোনিয়াল যে পর্দাটা রয়েছে, এটাকে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে পেরিটোনিয়াল গহ্বর, তখন এটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস। কৃত্রিম পর্দার পরিবর্তে দেহের অকৃত্রিম পেরিটোনিয়াল পর্দাকে ডায়ালাইসিং পর্দা হিসাবে ব্যবহার করে ডায়ালাইসিস করার প্রক্রিয়াকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে মূলত কি করা হয়? পেরিটোনিয়াল ডায়ালাইসিস ক্ষেত্রেও এরকম ডায়ালাইসাইট একটা ব্যাগ থাকবে, আর একটা ড্রেনেজ ব্যাগ থাকবে,
এবং একটা প্লাস্টিকের নল আমাদের উদর গহ্বর ছিদ্র করে প্রবেশ করিয়ে দেওয়া হবে। প্রবেশ করিয়ে দেওয়ার পর এই ডায়ালাইসিস দ্রবণের সাহায্যে আমাদের যে টিস্যু আছে টিস্যুর ভিতরে তরলের বিনিময় ঘটবে এবং অপসারিত যে বস্তুগুলো আছে সেই অপদ্রব্যগুলো এই ড্রেনেজে এসে জমা হবে। এটি হচ্ছে মূলত পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিসে রোগীর উদরের প্রাচীরে ছোট ছিদ্র করে তার ভিতর দিয়ে একটা প্লাস্টিকের টিউব উদরের গহ্বরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এই প্লাস্টিকের টিউবের ভেতর দিয়ে ডায়ালাইসাইট ঢুকিয়ে ঘন্টাখানেক রেখে দেওয়া হয়। ফলে কি হয়, ডায়ালাইসাইট এবং উদরের টিস্যুর ভিতরে তরলের বিনিময় ঘটে থাকে। এবং এটা খুবই সহজ পদ্ধতি এবং দিনে ৩-৪ বার এটা ব্যবহার করা যেতে পারে এবং এই প্রক্রিয়া রোগী স্বাধীনভাবে এবং স্বাভাবিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারে। এই ছিল মূলত আমাদের করণীয়র ভিতরে 5 নাম্বার করণীয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। 5 নাম্বার করণীয়টা হচ্ছে ডায়ালাইসিসের মাধ্যমে আমাদের ভিতরে যে অপদ্রব্যগুলি আছে সেই অপদ্রব্যগুলিকে ডায়ালাইসিসের মাধ্যমে বের করে দিয়ে পরিশ্রুত রক্তটা আমাদের শরীরে কিভাবে প্রবাহিত করা যায়। আমাদের 6 নাম্বার যেটা রয়ে গেছে সেটা হলো প্রতিস্থাপন। কিডনি প্রতিস্থাপনের মাধ্যমেও আমরা আমাদের করণীয়ের ভিতরে 6 নম্বরে হচ্ছে আমাদের কিডনি প্রতিস্থাপন। অর্থাৎ কেউ যদি দান করে কোনো কিডনি, সেই দান করা কিডনিকে অসুস্থ রোগীর কিডনিতে প্রতিস্থাপন করে সেটাকে অপসারণ, অর্থাৎ অসুস্থ কিডনিটাকে অপসারণ করে সুস্থ কিডনিটাকে প্রতিস্থাপনের মাধ্যমেও আমরা এ থেকে প্রতিকার পেতে পারি। আর সেটাকে বলা হয় কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া এবং এটা হচ্ছে অত্যাধুনিক। বৃক্ক প্রতিস্থাপন একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা। এক্ষেত্রে রোগীর দেহে অন্য কোনো দান করা বৃক্ক স্থাপন করা হয়ে থাকে এবং বিকল বৃক্কটি অপসারণ করা হয়ে থাকে, অথবা বিকল বৃক্ক থেকে কোনো রোগ সংক্রমণের যদি সম্ভাবনা না থাকে তাহলে সেটা রেখে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে ডোনারের কাছ থেকে কিডনি নিতে হবে। কিডনি নেওয়ার পর অসুস্থ রোগীর শ্রোণী চক্রের ভিতরে অপারেশন করতে হবে। অপারেশন করে কি করতে হবে, এই কিডনিটা এখানে স্থাপন করতে হবে। অর্থাৎ রোগীর যে ধমনী এবং শিরা আছে এবং যে ধমনী এবং শিরা আছে, কিডনির ডোনারের কিডনির যে ধমনী এবং শিরা আছে সেটার সাথে প্রথমে স্থাপন করে নিতে হবে। পরবর্তীতে রোগীর যে ইউরেটর রয়েছে এবং ডোনারের যে বৃক্কের ইউরেটর রয়েছে সেটা সংযুক্ত করে দিতে হবে। এটা খুবই সহজ একটা প্রক্রিয়া, তবে এখানে কিছু সমস্যাও রয়ে গেছে, সেটা নিয়ে আমরা আসছি একটু পরে। আগে স্থাপনটা দেখে নেই। বৃক্ক প্রতিস্থাপনের সময় প্রথমে রোগীর শ্রোণীদেশে অপারেশনের মাধ্যমে দান করা বৃক্কটি স্থাপন করা হয়ে থাকে। নতুন বৃক্কের ধমনী ও শিরাকে রোগীর ধমনী এবং শিরা সাহায্যে সংযুক্ত করে দেওয়া হয়ে থাকে এবং নতুন বৃক্ক এবং ইউরেটরকে কি পৃথকভাবে কি করা হয়, মূত্রথলির সাথে সংযুক্ত করে দেওয়া হয়। তবে বৃক্ক হলেই যে হবে এমন না, বৃক্ক হলেই হবে না, এখানে আমাদের অনেক সতর্কতা বা কিছু শর্ত থাকবে। সেই শর্তগুলি কি কি, যে দাতা বৃক্ক দান করবেন এবং তা সেই বৃক্কটা 48 ঘন্টার ভিতরে প্রতিস্থাপন করতে হবে। যে দাতা বৃক্ক দান করবে সেই দাতার রক্তের গ্রুপ এবং আমাদের রক্তের গ্রুপ এক হতে হবে এবং দাতা কি করতে হবে, বিশেষ করে আমাদের যে এইচআইভি আছে সেই এইচআইভি মুক্ত হইতে হবে বা বিভিন্ন সংক্রমণ মুক্ত হইতে হবে এবং দাতার টিস্যুর সাথে গহীরটা টিস্যু অবশ্যই ম্যাচ করে নিতে হবে এবং পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই আমাদেরকে চলতে হবে, যেভাবে বলবে সেভাবেই চলতে হবে। এই ছিল আমাদের রেচনতন্ত্রের আজকে শেষ ক্লাস এবং শেষ ক্লাসে আজকে তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে যাচ্ছি। খেয়াল করো, মানব দেহের মেরুদণ্ডের দুই পাশে উদর গহ্বরে পেছনে সিমের বীজের মতো দুটি খয়েরি রঙের বৃক্ক দেখতে পাওয়া যায় বা অঙ্গ রয়েছে। উক্ত অঙ্গটি বিকল হয়ে গেলে জীবন বিপন্ন হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। প্রশ্ন নাম্বার ক, নেফ্রন কি? প্রশ্ন খ, অসমোলার রেগুলেশন বলতে কি বুঝো? প্রশ্ন গ, উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির সূক্ষ্ম গঠন বর্ণনা করো, অথবা অসমো রেগুলেশনে উক্ত অঙ্গের ভূমিকা
বিশ্লেষণ করো বা ভূমিকা ব্যাখ্যা করো। প্রশ্ন নাম্বার গ, উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত লাইনটি বিশ্লেষণ করো, অর্থাৎ উক্ত অঙ্গটি বিকল হয়ে গেলে জীবন বিপন্ন হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আজকের জন্য এখানেই আমাদের ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি এবং ভালোভাবে লেখাপড়া করব এবং রেগুলার অনলাইন ক্লাসগুলিতে অংশগ্রহণ করব এই আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম।